তাহলে B11 ব্যাচের ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস চলে এলো। অনলাইনে তোমরা পড়াশোনা করলেও মন দিয়ে ক্লাসটা করবে। আমি তোমাদের সঙ্গে সবসময় ডিসকাস করব তোমাদের কি সুবিধা অসুবিধা হচ্ছে, যেটা কিন্তু আগেও আমি বলেছি তোমাদের। তো পড়াশোনা করতে তো কোনো অসুবিধা হবে না, আমি আমার দিক থেকে বেস্ট ট্রাই করব। আর এই সকল নোটপত্র তোমাদের আগেও বলেছি, এই সকল নোটপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমরা কিন্তু এগুলো সব খাতায় নোট ডাউন করে রাখবে। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু তোমাদের বলে দেবো যে কোনগুলো এক্সাম রেসপেক্টে ইম্পর্টেন্ট, কোনগুলো জাস্ট এমনি রিডিং মেরে চলে যাবে, জাস্ট কনসেপ্ট নিয়ে বেরিয়ে যাবে। এরকম করে আমি বলে দেবো, দিলে তোমাদের অ্যাকচুয়ালি বুঝতে সুবিধা হবে। না হলে তোমরা যেগুলো পরীক্ষায় কখনো আসবে না সেই সকল কনসেপ্ট গুলো বারবার পড়তে থাকবে। আর এমনিতেই তো তোমাদের এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন রয়েছে। সো এখানে তো তোমাদের অনেকটা ইজি থাকবে। অনেক জিনিসপত্র মুখস্থ করতে হবে না, কনসেপ্টের উপরে বেশি ফোকাস করতে হবে। ঠিক আছে? তো আশা করব যে তোমাদের আমি হেল্প করতে পারবো, ঠিকঠাক করে বোঝাতে পারবো। আর যদি অসুবিধে হয় তাহলে তো আমরা রয়েছি, আমাদের টিম রয়েছে, আমি রয়েছি, তোমাদের ডাউট অবশ্যই ক্লিয়ার হবে। ঠিক আছে? ওকে। ফার্স্ট ক্লাস আজকে শুরু হচ্ছে, যেটা হচ্ছে তোমাদের সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। রসায়নের যে বেসিক যে ধারণাগুলো সেখান থেকে শুরু হচ্ছে। যদিও সিলেবাসে এগুলোর অতটা বেশি প্রায়োরিটি দেওয়া হয় না, কিন্তু একটা চ্যাপ্টার শুরু করতে হলে বাবু এই সকল জিনিসগুলো থেকে শুরু করতে হবে। তার কারণ এগুলো জানা একটু দরকার। আমরা জাস্ট একটু ছুঁয়ে চলে যাব। স্লাইডগুলো তোমাদের দেখে মনে হতে পারে স্যার এগুলো তো ইউটিউবে এগুলো পড়ানো হয়েছিল, শুধু কালারগুলো শুধু আলাদা রকম, তাই না? অনেকে ইউটিউবে ক্লাসও করেছো। তো কেমিস্ট্রি তো সব একই জিনিস, পড়ানোর টেকনিকটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে ফার্স্ট ক্লাস করছি, চলো শুরু করে দিচ্ছি। ওকে। এখানে দেখো লেখা রয়েছে পদার্থ এবং পদার্থের প্রকৃতি, ম্যাটার অ্যান্ড ইটস নেচার। পদার্থ সম্বন্ধে একটুখানি আমাদের জানতে হবে বাবু, পদার্থ কি জিনিস, পদার্থ বা ম্যাটার কি জিনিস। পদার্থ হচ্ছে যা কিছু ইন্দ্রিয়গ্রাহ্য, যা কিছুটা স্থান দখল করে থাকে। ছোটবেলা থেকে এই কনসেপ্টটা আমরা পড়েছি না, এই ডেফিনেশনটা পড়েছি, যা কিছু ইন্দ্রিয়গ্রাহ্য, যা কিছুটা স্থান দখল করে থাকে, সেটাই হচ্ছে পদার্থ। তো এইখানে আমরা পদার্থের প্রকৃতি এবং হচ্ছে তার শ্রেণীবিন্যাস করব। মেনলি আমরা শ্রেণীবিন্যাসটা দেখব। শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা দুটো ওয়েতে আমরা একে ক্লাসিফাই করব। একটা হচ্ছে ভৌত অবস্থার ভিত্তিতে, ফিজিক্যাল স্টেটের বেসিসে, আর একটা হচ্ছে কেমিক্যাল স্টেটের বেসিসে, রাসায়নিক উপাদানের ভিত্তিতে, মানে কেমিক্যাল কম্পোনেন্ট গুলো কেমন রয়েছে তার বেসিসে একটা ভাগ করব। তাহলে এক এক করে আমরা ডিসকাস করব। প্রথমে ভৌত অবস্থার ভিত্তিতে কি কি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কঠিন, আর একটা তরল, আর একটা গ্যাস। মেনলি এই যে কঠিন তরল গ্যাস এই জিনিসটা যে ভাগ করা হয়েছে, এগুলো হচ্ছে এদের মধ্যে এই সকল এই যে পদার্থগুলো গঠনকারী যে কণাগুলো রয়েছে, কণা বলতে অণু পরমাণু, এদের মধ্যে যে আহ, এই যে কণাগুলো রয়েছে, এই সকল গঠনকারী যে কণাগুলো রয়েছে, এদের মধ্যে আকর্ষণ বল কেমন রয়েছে। ঠিক আছে? এরকমের বেসিসে এগুলো মেনলি ক্লাসিফাই করা হয়েছে। এর পরের স্লাইডে আমরা এগুলো সম্বন্ধে একটু ডিসকাস করব। আমি জাস্ট তোমাদের একটু রাফলি বলে দিই যে এখানে কি রয়েছে। একটা হলো আমাদের পদার্থের ভৌত অবস্থার বেসিসে ভাগ, তার আবার তিনটে ভাগ, কঠিন তরল গ্যাস। আর একটা আমরা ভাগ করব, সেটা হচ্ছে রাসায়নিক উপাদানের ভিত্তিতে ভাগ করব। রাসায়নিক উপাদানের ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে মিশ্র পদার্থ বা মিক্সার বলা হবে, আর একটা হচ্ছে পিওর সাবস্টেন্স, যেটাকে হচ্ছে বিশুদ্ধ পদার্থ বলা হবে। মিশ্র পদার্থ আবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, যাকে আমরা হোমোজিনিয়াস মিক্সার বলতে পারি, হোমোজেনিয়াস মিক্সার। আর আরেকটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ, যাকে আমরা বলবো হেটেরোজিনিয়াস মিক্সার ইংরেজিতে বলা হবে। এগুলো সব আসছে এরপরে রয়েছে, আমি ডিসকাস করে দেব। আর বিশুদ্ধ পদার্থের একটা হচ্ছে মৌলিক পদার্থ, যাকে বলা হয় এলিমেন্ট, আর একটা হচ্ছে কম্পাউন্ড বা হচ্ছে যৌগিক পদার্থ। ঠিক আছে? একটু একটু করে জাস্ট আমরা টাচ করে যাব, নট টু মাচ ইম্পর্টেন্ট এক্সাম রেসপেক্টে, জাস্ট বেসিক আইডিয়াগুলো আমাদের একটু রাখতে হবে। ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা এই কঠিন তরল গ্যাস এই ক্লাসিফিকেশনটা দেখব, তারপরে আমরা পরপর পরপর করে জিনিসগুলো দেখবো। কঠিন তরল এবং গ্যাস, তোমাদের বইতেও ছবিগুলো দেখতে পাবে। কঠিনের ক্ষেত্রে কি হয়, এখানে একটা স্টেটও দেওয়া রয়েছে। কঠিনের ক্ষেত্রে কি হয়, কণাগুলো এইরকম ওতপ্রোত ভাবে এইরকম পরস্পরের সঙ্গে এইরকম আঁটোসাঁটো ভাবে থাকে, এরকম আঁটোসাঁটো ভাবে থাকে, এটা হচ্ছে কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থের জায়গায় আমরা এই ছবিটাকে রেখে দিতে পারি, তাই না? আরেকটা হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলো একটু দূরে দূরে, একটু দূরে দূরে থাকে, একটু দূরে, একটু দূরে থাকে, একটু দূরে থাকে, এরকম। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলো কিন্তু অনেকটা দূরে দূরে থাকে, এইরকম তো এইরকম তো এইরকম, হ্যাঁ, এইরকম করে কণাগুলো দূরে দূরে থাকে।
তাহলে দেখো কোথায় আকর্ষণ বলের মানটা সর্বাধিক গো, কোথায় আকর্ষণ বলের মানটা সর্বাধিক? অবভিয়াসলি স্যার এর ক্ষেত্রে, তার কারণ এখানে আকর্ষণ বল বেশি বলেই তো আঁটুসাঁটু ভাবে খুব কাছাকাছি এসে তারা জড়বদ্ধ রয়েছে, তাই না? তরল পদার্থের ক্ষেত্রে আকর্ষণ বল একটু কম, আর গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বল অনেকটা কম, ওই জন্য কণাগুলো হচ্ছে, গঠনকারী কণাগুলো অনেকটা দূরে দূরে রয়েছে, ঠিক আছে? তো এখানে তাদের বেসিক একটা ডিফারেন্স দেওয়া রয়েছে যে কঠিনের ক্ষেত্রে এরা হচ্ছে খুব গঠনকারী কণাগুলো হচ্ছে খুব ঘন সন্নিবিষ্ট, তরলের ক্ষেত্রে কণাগুলো মোটামুটি ঘন সন্নিবিষ্ট, অতটাও বেশি নয়, দেখো একটুখানি ডিস্টেন্স আমি রেখেছি। গ্যাসীয় পদার্থগুলোর ক্ষেত্রে কিন্তু পরস্পরের থেকে কণাগুলো দূর, সে তো বহু দূরে রয়েছে, অনেকটা দূরে রয়েছে, ঠিক আছে? ঠিক হ্যাঁ, ওকে। নেক্সট পয়েন্টটা কি বলছে? তীব্র আকর্ষণ বল। অবভিয়াসলি কঠিনের ক্ষেত্রে কণাগুলোর মধ্যে আকর্ষণ বল অনেকটাই তীব্র, ওই জন্য তো তাদের নিজস্ব একটা মানে তাদের একটা আকার আয়তন থাকে, তাই না? ওদের একটা শেপ থাকে, তাহলে এদের ক্ষেত্রে আকর্ষণ বল অনেকটা বেশি, এদের ক্ষেত্রে মাঝারি, মাঝারি একটু কম। হুম। আর গ্যাসের ক্ষেত্রে হচ্ছে আকর্ষণ বল সবচেয়ে কম, অনেকটাই দুর্বল, ওই জন্য তো তারা ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক র্যান্ডমলি ওরিয়েন্ট করে থাকে, এদের নিজস্ব আকার আয়তন থাকে না, একটু পরেও এটা ডিসকাস করা হয়েছে। এদের হচ্ছে বিচরণ ক্ষমতা নেই, খুব আঁটোসাঁটো, খুব টাইটলি, খুব ক্লোজলি প্যাকড, খুব কাছাকাছি, খুব কাছে তারা রয়েছে পরস্পরের সঙ্গে। তাহলে এরা পরস্পর থেকে ছিন্ন হতে চায় না, পরস্পর থেকে দূরে সরে যেতে চায় না। এরা হচ্ছে বিচরণ ক্ষমতা নেই, এদের বিচরণ ক্ষমতা রয়েছে, এদেরও বিচরণ ক্ষমতা রয়েছে, এদিক ওদিক যেতে পারে। নেক্সট হচ্ছে নির্দিষ্ট আকার ও আয়তন রয়েছে, সলিডের ক্ষেত্রে অবভিয়াসলি নির্দিষ্ট আকার আয়তন রয়েছে, লিকুইডের ক্ষেত্রে নির্দিষ্ট আকার আয়তন রয়েছে কিন্তু আকার নেই, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করে, তাই না? আর গ্যাসের ক্ষেত্রে তো কোনোটি নেই, আকারও নেই, আয়তনও নেই, পরীক্ষায় এগুলো আসবে না। আমি আর লিখে দিলাম, এটা আর মানে আর ফর, আর লিখে দিলাম, আর ফর কি বলতো? আর ফর হচ্ছে রিডিং মারবে, একবার জাস্ট দেখে নেবে, স্বর্ণটা লিখলে লিখতে পারো। হ্যাঁ, আর যেটা বলেছি অবশ্যই এই সকল জিনিসগুলো কিন্তু নোট ডাউন করবে। এই পিডিএফ না হলে পিডিএফই থেকে যাবে, ডাউনলোড তো তুমি করতে পারবে কিন্তু সেটা মোবাইলে থেকে যাবে। সবাইকে বলেছি আমি, আমাদের আগেও বলেছি যে এগুলো যেন খাতায় সুন্দর করে লেখা থাকে, এগুলো তোমাদের শর্ট নোট হিসাবে পরে যখন নেট যেই জন্য এক্সাম দেবে, দেখবে তখন এগুলো তোমাকে খুব হেল্প করবে। তখন তো তুমি রিভিশনের টাইম পাবে না, তখন এই সকল জিনিসগুলো দেখে শর্টে লেখা আছে তোমাদের জন্য, কত কষ্ট করে এই সকল নোটগুলো বানানো হচ্ছে, তো ধৈর্য ধরে বসে এগুলো সব বানাতে হচ্ছে। তো আমি খেটে বানাচ্ছি, তো তোমরা জাস্ট একটু তো একবার দেখবে, লিখে নেবে, দেখবে পড়াটা তোমার সঙ্গে সঙ্গে, লেখার সঙ্গে সঙ্গে পড়াটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি তোমাকে হেল্প করবে, পড়াটা তোমাদের এই জন্য মনে থাকে না, তার কারণ হচ্ছে তোমরা পড়ে লেখো না, তো লেখাপড়া একসঙ্গে হয়ে যাবে, পড়লে লিখলে দেখলে লিখলে, তো দ্যাটস ইট, ফাইন, পড়া ইটস রেডি, ঠিক আছে? তো একটু এগুলো লিখে নেবে, তোমাদের সুবিধা হবে, যদিও এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে না, তাও আমি বলবো সুন্দর করে নোটটা বানিয়ে রেখে, ঠিক আছে? আচ্ছা, এখানে বিভিন্ন যে স্টেট গুলোর মধ্যে একটা ইন্টার কনভার্সন একটু দেওয়া রয়েছে, তোমাদের বইতে ছিল বলে আমি একটু দিয়েছি, ছবির আকারে দিয়ে দিয়েছি, এটা একটু চাইলে লিখে রাখতে পারো, পরেও যদিও আমরা ডিসকাস করব। কি স্টেট? লিকুইড থেকে যখন গ্যাসে, এটা গ্যাসিয়াস স্টেট, এটা হচ্ছে লিকুইড স্টেট, আর এটা সলিড স্টেট। এই যে সলিড, লিকুইড এবং গ্যাস, এদের মধ্যে কিন্তু পারস্পরিক রূপান্তরীকরণ সম্ভব, কিসের মাধ্যমে? এদের যদি তুমি হিট দাও, তাপ শক্তি প্রয়োগ করো আর তাপ নিষ্কাশন করো, এই দুটো তাপ বাড়াচ্ছ আর কমাচ্ছ, দিলে কিন্তু দুটো স্টেটের মধ্যে চেঞ্জ হবে, মানে সলিড থেকে লিকুইড হতে পারে, লিকুইড থেকে সলিড হতে পারে, গ্যাস থেকে লিকুইড হতে, লিকুইড থেকে গ্যাস, এরকম ভাবে কিন্তু ইন্টার কনভার্সন সম্ভব, শুধুমাত্র তাপের প্রয়োগ করতে হয়। তাহলে দেখি ইভাপোরেশন, দেখো লিকুইড থেকে যখন গ্যাসে যাবে, দেখো এইদিকে আরো দেওয়া আছে, মানে লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে, দেখো এটা গ্যাসীয় পদার্থ, তাহলে এটাকে বলা হয় ইভাপোরেশন। আবার গ্যাস থেকে যখন লিকুইডে ফিরে আসছে, তখন এটাকে বলা হয় কনডেনসেশন। মনে থাকবে, এই স্টেটগুলো একটু মনে রাখবে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আর সলিড থেকে যখন গ্যাসে যায়, তখন এটাকে বলা হয় সাবলিমেশন। সলিড, এটা সলিড স্টেট, এটা সলিড স্টেটে রয়েছে, সলিড থেকে গ্যাসের স্টেটে যাচ্ছে, তাহলে এটাকে বলা হয় সাবলিমেশন। আবার গ্যাস থেকে যখন সলিডে পরিণত হয়, এটাকে বলা হয় ডিপোজিশন, মনে থাকবে। নেক্সট হচ্ছে যখন সলিড থেকে লিকুইডে আসে, এটাকে বলা হয় মেল্টিং। আবার লিকুইড থেকে যখন সলিডে পৌঁছে যায়, তখন সেটাকে বলা হয় ফ্রিজিং, ঠিক আছে? ইংলিশ টার্মগুলো একটু খেয়াল রাখবে। আর এমনি বাংলাতে এটা কি গলন বলা হয়, হ্যাঁ, এটিকে কঠিন বলা হয়, হ্যাঁ, ইভাপোরেশন বাষ্পায়ন, এটাকে বলা হয় ঘনীভবন, এই না? এটা হচ্ছে সাবলিমেশন মানে ঊর্ধ্বপাতন, আর এটা ডিপোজিশনের আমি জানি না বাংলা কি জিনিস জানি না।
তো বেসিক্যালি ইভাপোরেশনের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে তাপশক্তি দিতে হচ্ছে আর এটা তাপশক্তি হ্রাস করতে হচ্ছে। এর ক্ষেত্রে বেল্টিং এর ক্ষেত্রে তাপশক্তি দিতে হচ্ছে, এর ক্ষেত্রে তাপশক্তি নিষ্কাশন করতে হচ্ছে। তো যেটা যেটা ফরওয়ার্ডে তাপশক্তি দিতে হবে তার ব্যাকওয়ার্ডে কিন্তু তাপশক্তি নিষ্কাশন করতে হবে, দিলে আমরা স্টেটটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো এগুলো একটা বেসিক আইডিয়া, তো একটু জাস্ট দেখে রাখবে এই সকল জিনিসগুলো, কেমন? নেক্সট হচ্ছে আমাদের দেখো এই জায়গায় আমরা ক্লাসিফিকেশনটা করেছিলাম, কোন জায়গা পর্যন্ত আমরা চলে এসেছি, এই তিনটা কিন্তু আমাদের অলরেডি ডান। আচ্ছা, এবার রাসায়নিক পদার্থের রাসায়নিক উপাদানের বেসিসে আমরা ক্লাসিফাই করছি একটা মিশ্র পদার্থ আর একটা বিশুদ্ধ পদার্থ। মিশ্র পদার্থ কাকে বলা হবে? মিশ্র পদার্থ মানে মিক্সচার যাকে বলা হচ্ছে, একের অধিক পদার্থ যখন মিশে থাকবে, একের অধিক পদার্থের সমন্বয়কে বলা হচ্ছে মিশ্র পদার্থ, তাই না? আর বিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে একের অধিক পদার্থের সমন্বয় হবে না। এই যে একের অধিক পদার্থের যে সমন্বয় ঘটবে সেটা আবার দু রকমের, একটা সমসত্ব আর একটা হচ্ছে অসমসত্ব। তো এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে সমসত্ব মিশ্রণ, বা সমসত্ব মিশ্রণকে আমরা কি বলবো? হোমোজেনিয়াস মিক্সচার। হোমোজেনিয়াস ইংলিশ টার্মটা খেয়াল রাখবে, হোমোজেনিয়াস মিক্সচার বলা হয়। সমসত্ব মিশ্রণ কি? সমসত্ব মিশ্রণ হচ্ছে সেই ধরনের মিশ্রণ যে মিশ্রণে হচ্ছে উপাদানগুলির অনুপাত সব ক্ষেত্রে কিন্তু একই, সমস্ত মিশ্রণ জুড়ে উপাদানগুলোর কিন্তু ধর্ম এবং গঠন একই রকম হবে। মানে একটা এক্সাম্পল আমি দিচ্ছি তোমাকে, ধরো চিনি দ্রবণ এখানে দেওয়া রয়েছে, এই এক্সাম্পলটা চিনি দ্রবণ বেস্ট এক্সাম্পল। তো তোমাদের ইউটিউবে একটা খুব ফানি একটা কথা বলেছিলাম, এখানে সেটা বলবো না আর। তো সেখানে বলা হয়েছিল যে চিনি দ্রবণ একটা হোমোজেনিয়াস মিক্সচার বা সমসত্ব মিশ্রণ। কেন? তার কারণ দেখো, তুমি যদি 100 গ্রাম চিনি 500 ml জলে ফেলে একটা যদি মিশ্রণ তৈরি করো, তাহলে তুমি ওই যে কন্টেনারে তুমি বানাচ্ছ, যে কন্টেনারে তুমি ওই চিনি দ্রবণটা বানাচ্ছ, যে কন্টেনারে তুমি ওই চিনিটাকে ফেলে ওই দ্রবণটাকে তুমি বানাচ্ছ, বাবু দেখো তুমি এগুলো সব চিনির দানা, এগুলো চিনির দানা তো দেখা যায় না, দেখ বোকা বোকার মতো করছি। এটা হচ্ছে চিনির দ্রবণ যদি হয়, এটা হচ্ছে চিনির দ্রবণ। ঠিক আছে, এই দ্রবণ জুড়ে প্রত্যেকটা অংশে কিন্তু চিনির মানে মিষ্টত্ব কিন্তু সমান। তুমি এইখান থেকে একটু নাও চিনি দ্রবণ, বা এইখান থেকে একটু নাও, বা এইখান থেকে একটু নাও, সব জায়গায় কিন্তু মিষ্টত্বটা সমান হবে। তার কারণ কি? পুরো চিনির দ্রবণ জুড়ে কিন্তু তার ধর্মটা অক্ষুণ্ণ রেখেছে। এই ধরনের মিশ্রণকে বলা হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচার বা সমসত্ব মিশ্রণ। ব্যাপারটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ বা হোমোজেনিয়াস মিক্সচার। ডান। তো আরো অনেক এক্সাম্পল রয়েছে, তো চিনির দ্রবণ হচ্ছে একটা খুব স্ট্যান্ডার্ড এক্সাম্পল দিলাম। নেক্সট আর একটা মিশ্রণের উদাহরণ হচ্ছে অসমসত্ব মিশ্রণ বা হেটেরোজিনিয়াস মিক্সচার। তাহলে তার উল্টো কেস বাবু, এখানে কি হবে? সমস্ত মিশ্রণ জুড়ে কিন্তু কম্পোজিশন একই থাকবে না, মানে অনুপাত, মিশ্রণের যে অনুপাতটা কিন্তু সেম থাকবে না। অর্থাৎ এক্ষেত্রে মিশ্রণের সমগ্র অংশের ধর্ম এবং গঠন একই হবে না। এটা সেম জিনিস, এটা লিখে রাখতে পারো, মিশ্রণের সমগ্র অংশের ধর্ম এবং গঠন একই হবে না। তো আমি এখান থেকে এটা কপি করেও দিয়ে দিতে পারি তোমাদের। ইয়েস, ইয়েস, ডান। দেখেছো ডিজিটাল বোর্ডে কত সুবিধা, তাই না? হুম, তাহলে এটা হবে না, একই হয়, একই হয় না। ঠিক, এটা তাহলে বারুদ হচ্ছে তার এক্সাম্পল। বারুদে কি কি থাকে? চারকোল থাকে, সালফার থাকে, হ্যাঁ, পটাশিয়াম নাইট্রেট থাকে, বায়ু, ধোঁয়া, এগুলো হচ্ছে তাদের মিশ্রণ। চকের গুঁড়ো, জল, এদের মিশ্রণ। হ্যাঁ, তুমি দেখবে পুরো অংশের কিন্তু অনুপাত কিন্তু সমান নয়। মানে এইখান থেকে একটু চকের গুঁড়োর সঙ্গে জল উঠালে, অন্য জায়গা থেকে উঠালে দেখবে দুটো জায়গার ক্ষেত্রে কিন্তু পরিমাণ একই হলেও চকের গুঁড়ো এবং জলের পরিমাণ কিন্তু আলাদা হতে পারে। ঠিক আছে, কিন্তু এর ক্ষেত্রে সেরকম হবে না, পুরো অংশের কিন্তু মিষ্টত্ব একই, মানে ধর্ম কিন্তু একই। তুমি কম নাও বেশি নাও, যে কোনো জায়গা থেকে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে বুঝতে পেরেছো সমসত্ব মিশ্রণ আর হচ্ছে অসমসত্ব মিশ্রণ। ডান। ওকে, তাহলে এখানে আমাকে একটুখানি নামিয়ে নিয়ে আসতে হবে এই জিনিসটা। ঠিক আছে, জিটা কিন্তু পালিয়ে এসছে এখানে। ডান। ওকে, নেক্সট হচ্ছে আরো আর যে ভাগগুলো ছিল দেখো, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ ছিল না?
এই যে বিশুদ্ধ পদার্থের আবার দুটো ভাগ, বিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। ওইগুলো আমরা একটু দেখে নেবো, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলা হবে? তাহলে যেখানে হচ্ছে একই রকমের অণু বা পরমাণু নিয়ে গঠিত হবে, অণু নিয়ে গঠিত হতে পারে বা পরমাণু নিয়ে গঠিত হতে পারে, তাদেরকে বলা হবে এলিমেন্ট। তাহলে মৌলিক পদার্থের অণু হতে পারে বা পরমাণু হতে পারে। অণু কি কি হতে পারে? H2, N2, O2, ক্লোরিন, এগুলো হচ্ছে সব গ্যাস। এই সকল গ্যাসীয় পদার্থের অণু যেগুলো মৌলিক অণু হিসাবে বিবেচিত হবে, কারণ একই ধরনের পরমাণু নিয়ে গঠিত। দেখো একই ধরনের পরমাণু, দুটো হাইড্রোজেন পরমাণু, দুটো নাইট্রোজেন পরমাণু, দুটো অক্সিজেনের পরমাণু, দুটো ক্লোরিনের পরমাণু নিয়ে হচ্ছে এই সকল অণু গঠিত হচ্ছে। আবার পরমাণু নিয়েও কিন্তু মৌলিক অণু গঠিত হতে পারে বা এলিমেন্ট গঠিত হতে পারে, যেরকম সোডিয়াম, পটাশিয়াম, এই সকল যে ধাতু, সিলভার, এই সকল যে ধাতুগুলো, এরা কিন্তু এক পরমাণুক এবং এগুলো কিন্তু এলিমেন্ট বা মৌলিক পদার্থের অণু হিসাবে বিবেচিত হবে। একটা পরমাণু নিয়ে গঠিত কিন্তু তাদের মৌলিক অণু বলা হবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে যৌগীয় অণু। এগুলো পরীক্ষা আসবে না, ডোন্ট ওয়ারি, এগুলো পরীক্ষা আসে না। আমি জাস্ট বেসিক জিনিসগুলো রয়েছে আমি লিখে এই জন্য রেখেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়, বোঝানোর দিকে বেশি আমি ফোকাস করতে পারি। লিখতে গেলে তো অনেক টাইম চলে যাবে, এতে লেকচার অনেক বড় লেন্দি হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে, তো সেটা আমি চাই না। ঠিক আছে। আচ্ছা, যৌগিক পদার্থের যৌগিক পদার্থ বা যাকে বলা হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড কাদের বলা হবে? সেক্ষেত্রে কি হবে? ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে যৌগিক অণু গঠন করবে। তাহলে যৌগিক পদার্থের অণুগুলো কিভাবে তৈরি হবে? ভিন্ন মৌলের পরমাণুগুলো যুক্ত হবে। ধরো একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন যুক্ত হলো, তখন কি হবে? ওয়াটার তৈরি হবে, H2O তৈরি হবে। তাহলে দেখো দুটো আলাদা টাইপের কিন্তু মৌলিক পদার্থের অণু যুক্ত হলো, তাই না? তাহলে দুটো বা তার থেকে বেশি পরমাণু, মৌলিক পদার্থের পরমাণু যুক্ত হয়ে যৌগিক অণু গঠন করে। এখানে CO2 এক্সাম্পল দিয়েছে, একটা কার্বনের পরমাণু, দুটো অক্সিজেনের পরমাণু মিলেই এটা তৈরি হয়েছে। একটা কার্বনের পরমাণু আর দুটো অক্সিজেনের পরমাণু মিলেই কিন্তু CO2 ফর্মেশন হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো এটা যৌগিক অণু বলতে পারি। ওয়াটারের ক্ষেত্রেও সেরকম, দুটো হাইড্রোজেনের পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু। নাইট্রোজেনের ক্ষেত্রেও এরকম। তাহলে এগুলো হচ্ছে সব যৌগিক অণু। ঠিক আছে। এখানে তার একটা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, যৌগিক পদার্থের ধর্ম উপাদান মৌলগুলির ধর্ম থেকে আলাদা হয়। ঠিক তো? দেখো এগুলো তো এই CO2, ধরো CO2 কার কাছ থেকে তৈরি হয়েছে? কার্বন অক্সিজেন থেকে উৎপন্ন হয়েছে। তাহলে তুমি বলবে যে তাহলে CO2 যেটা উৎপন্ন হয়েছে কার্বন এবং অক্সিজেন থেকে যে উৎপন্ন হয়েছে, তাহলে নিশ্চয়ই CO2 এর ধর্ম এই কার্বন অক্সিজেনের ধর্মের অনুরূপ হবে। কিন্তু না, তারা যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নতুন একটা যৌগ উৎপন্ন করবে, তখন কিন্তু তাদের প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? যেরকম বিয়ের সময় যেরকম হয়, হ্যাঁ, মেয়ে যখন নিজের বাবার বাড়ি থেকে যখন এসে শ্বশুর বাড়িতে চলে আসে, তখন তার বাড়িতে যখন সে যখন থাকতো, তখন বাবার বাড়িতে যখন থাকতো তখন তার প্রপার্টি আলাদা রকম থাকে। কিন্তু যখন শ্বশুর বাড়িতে চলে আসে তখন দেখবে ফ্যামিলির দায়িত্ব সামলাতে গিয়ে দেখবে তার প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, তার কথাবার্তা, আচার আচরণ সবকিছুই চেঞ্জ হয়ে যায়, তাই না? এটা হয়তো। তো সেই রকম ভাবে তুমি ভাববে না যে এরা আগের অবস্থায়, মানে সেই আগের অবস্থায় যেরকম যেইভাবে বিহেভ করতো, যেরকম কথাবার্তা বলতে, দেখবে চেঞ্জ হয়ে যায়। এক্ষেত্রেও সেই রকম, এরা আগের অবস্থায় যখন এরা নিজেরা নিজেদের মতো করে ছিল, তখন কিন্তু এদের প্রপার্টি আলাদা ছিল। যখন যুক্ত হয়ে যৌগ গঠন করে দিল, এদের প্রপার্টি কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়, একই রকম থাকে না। তো এটাই বলা হয়েছে আর কি। আর যৌগিক পদার্থের উপাদানগুলিকে রাসায়নিক প্রক্রিয়া দ্বারা পৃথক করা যায়। যৌগিক পদার্থের উপাদানগুলিকে কিন্তু রাসায়নিক প্রক্রিয়া দ্বারা তুমি পৃথক করতে পারবে। ঠিক আছে। ওকে। তো এখানে দেখো মোটামুটি আমাদের যে সকল জিনিসগুলো ছিল সেগুলো জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিলাম। এগুলো অতটাও ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য, এগুলো জাস্ট একবার করে রিডিং মেরে রাখবে এবং বুঝে নিলেই চলবে। ঠিক আছে। এরপরে যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে সাম বেসিক ইউনিট কনভার্সন। ইউটিউবেও তোমরা প্রবাবলি এই জিনিসগুলো দেখেছো সব, হ্যাঁ, এর আগেও দেখেছো, তাই না? অনেকেই দেখেছো। তো সেগুলো আমি আবার ডিটেলে এখানে ডিসকাস করব। এখানে আমি কিছু অ্যাসাইনমেন্টও তোমাদের প্রোভাইড করব। বেসিক ইউনিট কনভার্সন বা কিছু সাধারণ এককের রূপান্তরকরণ। হুম এককের ইন্টার্ন কনভার্সন হবে, একটা একক থেকে অন্য এককে যাব, আবার একটা একক থেকে অন্য এককে যাব, সিজিএস থেকে এসআই, কিভাবে ইউনিট একটা ইউনিট থেকে অন্য ইউনিটে যায়। ভীষণ 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুবই ক্রুশাল। তুমি সে ফিজিক্সের অঙ্ক করো বা কেমিস্ট্রি নিউমেরিক্যাল করো, সব ক্ষেত্রে কিন্তু এই ইউনিট কনভার্সন তোমাকে খুব ভালো করে জানতে হবে। এইটা না করলে অনেক অঙ্কতে তুমি কিন্তু তুমি মিস করে যাবে এবং করতে পারবে না ঠিকঠাক করে। বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ইউনিট কনভার্সনকে খুব গুরুত্ব দেয়। তো তুমি যদি এখন থেকে সুন্দর করে শিখে যাও জিনিসগুলো, আমি শিখিয়ে দেবো ভালো করে,
যদি ভালো করে শিখে নাও তাহলে তোমার পরবর্তীতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? পরীক্ষা এরকম অ্যাজ সাচ এরকম ইউনিট কনভার্ট বললো যে এখান থেকে এই সিজিএস থেকে এই এসআই তে ট্রান্সফার করো, এরকম কখনোই পরীক্ষায় কোশ্চেন আসবে না। কিন্তু এই সকল জিনিসগুলো জানতে হবে। এটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পরীক্ষায় যে সকল জিনিসই আসবে সেগুলোই শুধু আমরা পড়বো, এটা কিন্তু একদম ঠিক নয়। পরীক্ষায় যেগুলো আসবে না সেগুলো আমাদের পড়তে হবে। তার কারণ যেগুলো আসবে সেগুলোকে যদি ঠিকঠাক করে ইমপ্লাই করতে হয়, সেগুলো যদি ঠিকঠাক করে সলভ করতে হয়, তাহলে যেগুলো আসবে না সেগুলো কিন্তু তার জন্য স্টেপিং স্টোন বা রুট ম্যাপ। সেগুলো যদি তুমি ঠিকঠাক করে জানো, বোঝো, তাহলে যেগুলো আসবে সেগুলো তুমি ভালো করে করতে পারবে। সুতরাং এরকম তুমি কখনো করবে না যে পরীক্ষায় এলো না বলে সেগুলো পড়বো না, একেবারেই পড়বো না, একেবারেই করবে না। পরীক্ষা না এলেও তোমাকে কনসেপ্ট ক্লিয়ারের জন্য এগুলো পড়তে হবে। ঠিক মনে থাকবে? ওকে। তাহলে এককের পারস্পরিক রূপান্তর আমরা পড়বো। তো সেটার জন্য আমাদের ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে মৌলিক একক সম্বন্ধে। মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট বলা হয়। ফান্ডামেন্টাল ইউনিট কাদের বলা হয় বাবু? তোমরা ক্লাস 9-10 মনে হয় পড়েছো এটা। ফান্ডামেন্টাল 9 কি 10 9 মনে হয় পড়েছো প্রবাবলি। ফান্ডামেন্টাল ইউনিট বা মৌলিক একক কাদের বলা হবে? যে সকল একক অন্য কোনো এককের উপরে নির্ভর করবে না তাদেরকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট বা মৌলিক একক, তাই না? তোমরা এটা জানো ভালো করে। তো আহ, আমরা টোটাল 3টে পদ্ধতিতে এখানে দেখবো, একটা সিজিএস, এমকেএস এবং হচ্ছে এপিএস পদ্ধতিতে 3টে মৌলিক একক, সেটা হচ্ছে দৈর্ঘ্য, ভর এবং সময়। তোমরা জানো মৌলিক একক হচ্ছে 3টে, দৈর্ঘ্য, ভর এবং সময়। এই 3টে মৌলিক এককের আমরা 3টে পদ্ধতিতে সিজিএস, এসআই মানে যেটাকে আমরা এমকেএস বলছি, আর হচ্ছে এপিএস, এই 3টে পদ্ধতিতে এই সকল মৌলিক এককগুলো আমরা জানবো। এবং এইগুলোকে ইউজ করে যে সকল ইউনিট তৈরি করা হয় বা একক তৈরি করা হয় তাদেরকে কি বলা হবে গো? লব্ধ একক বা যাকে বলা হয় ডিরাইভড ইউনিট। তাহলে মৌলিক একক থেকে অ্যাকচুয়ালি মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট থেকে অ্যাকচুয়ালি আসে ডিরাইভড ইউনিট বা লব্ধ একক আসে। তো আমরা প্রথমে মৌলিক এককগুলো একটু জেনে নিই, তারপরে আমরা মৌলিক একককে কাজে লাগিয়ে আমরা লব্ধ এককগুলো বা ডিরাইভড ইউনিটগুলো আমরা তৈরি করব। দিয়ে তারপরে পারস্পরিক রূপান্তর করে ধীরে 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 স্টেপ ওয়াইজ মানেরে আমরা কিন্তু এগিয়ে যাব, ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাব, তাই না? ওকে। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে আমরা মৌলিক একক যেটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে মৌলিক একক কোনগুলো গো? দৈর্ঘ্য, ভর আর হচ্ছে সময়, এই 3টে হচ্ছে আমাদের মৌলিক একক। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, ছোট হাতের সি, ছোট হাতের এম লিখবে, ঠিক আছে? যখন কোনো সায়েন্টিস্টের নাম দিয়ে, ধরো জুল, তখন জুল, নিউটন, এই সায়েন্টিস্টের নাম দিয়ে যখন এককগুলো লেখা হয় তখন তাদের ক্যাপিটাল লেটার লেখা হয়, না হলে সব এককগুলো কিন্তু সেন্টিমিটার মানে ওদের হচ্ছে স্মল লেটার লেখা হয়। আর আরেকটা কথা বলি, ধরো সাপোজ তুমি ধরো কখনো গ্রাম লিখছো, গ্রামকে এই রকম লিখবে না, এটা কিন্তু ভুল। গ্রাম কিন্তু শুধু জি লিখবে। আহ 1 গ্রামের জন্য 1 গ্রাম এইভাবে লিখলে, 10 গ্রামের জন্য আমরা 10 জন বালক, তাহলে 10 বয়েজ বলি না, সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য। এখানে 10 গ্রামস এরকম করে দেবে না, আবার বয়েসের ক্ষেত্রে বয়েস এস যোগ করা হয়, কিন্তু গ্রামের ক্ষেত্রে গ্রামস এইরকম করা হয় না, এগুলো সবসময়ের জন্য সিঙ্গুলারে লেখা হয়, মনে থাকবে। তাহলে ইউনিট কিন্তু কিলোমিটার, 1 কিলোমিটারকে 1 কিলোমিটার লিখছো, কিন্তু 10 কিলোমিটারকে 10 কিলোমিটার্স এরকম নয়, 10 কিমি 10 কিমিই হবে, 10 কিমিস নয়। ছোট হাতের কেম, ছোট হাতের এম, ঠিক আছে? মনে থাকবে এগুলো। ওকে। আর যখন আরেকটা জিনিস তোমাদের বলে দিই, আর যখন হচ্ছে কোনো বাইয়ের কোনো, ধরো সাপোজ সেন্টিমিটার, সেন্টিমিটার বাই হচ্ছে সেকেন্ড, এইরকম লিখবে। এগুলোকে এইভাবে না লিখে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে এইরকম লিখবে, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স লিখবে, অর্থাৎ নিচে যেটা থাকবে সেটাকে ইনভার্স করে লেখার চেষ্টা করবে, মনে থাকবে এগুলো। আমি পরে শিখিয়ে দেবো, আবারও যখন কাজে লাগবে আমরা শিখিয়ে দেবো। তাহলে যখন হচ্ছে নিচে কোনো ইউনিট থাকবে সেগুলোকে স্ল্যাশ না দিয়ে তুমি সেটাকে পাওয়ার টু দি পাওয়ার -1, টু দি পাওয়ার -2, ধরো বেগে রেখো, সেটা হচ্ছে সরণ বাই বেগ বা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে। বেগ বৃদ্ধির হার, তাহলে বেগ বাই হচ্ছে সময়, বা সরণ বাই সময়ের স্কোয়ার এটা আমরা বলি। তাহলে সেক্ষেত্রে সরণ মানে সেন্টিমিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার হবে, সেকেন্ড স্কোয়ারটা উপরে উঠিয়ে কি লিখবো? সেকেন্ড টু দি পাওয়ার -2 লিখবো, ঠিক আছে? এইভাবে লিখবে, মানে নিচেরটাকে এরকম স্ল্যাশ দিয়ে না লিখতে বলছি আর কি। ওকে, যেটা আমি বলছিলাম সিজিএস এ, এটা হলো দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, ভরের একক হচ্ছে গ্রাম, ভরকে আমরা ইংরেজিতে মাস বলবো, জি লিখবে শুধু, গ্রাম নয়, জিএম নয়।
আর সময়ের জন্য তো সেকেন্ড, সবার ক্ষেত্রে সময়ের জন্য সেকেন্ড ইউজ করব। ছোট্ট হাতের এস, ক্যাপিটাল এস নয়, এটা ছোট হাতের এস, ছোট্ট এস। আর এমকেএস পদ্ধতিতে এমকেএস এর কাছেই রয়েছে, এম মানে মিটার, কে মানে কেজি, এস হচ্ছে সেকেন্ড। তাহলে দৈর্ঘ্যের জন্য আমরা কি ইউজ করব? মিটার ইউজ করব। মিটারের জন্য ছোট হাতের এম, শুধু এমটি, এমইটি এরকম কিছু নয়, এম। আর ভরের জন্য কেজি, ছোট কে, ছোট জি। আর সময়ের জন্য সেকেন্ড, ছোট কে ইউজ করব। এফপিএস পদ্ধতিতে এফ ফুট, দৈর্ঘ্যের জন্য ফুট ইউজ হবে। পি ভরের জন্য হচ্ছে পাউন্ড, পি। আচ্ছা, পির জন্য পি হলো না কেন? পির জন্য, পাউন্ডের জন্য পি হলো না কেন? এটা বলা হয়, এটা কোত্থেকে এসছে বলতো? লিব্রা পন্ডো থেকে এসছে, একটা গ্রিক ফ্রেজ প্রবাবলি, লিব্রা পন্ডো। তো সেইখান থেকে এসছে এই ভর এলবি। ঠিক আছে, এখানে পি, পাউন্ড পি নয়, লিব্রা পন্ডো মনে হচ্ছে। তোমরা স্পেলিংটা একটু দেখে নেবে। লিব্রা পন্ডো, আই থিঙ্ক লিব্রা পন্ডো, এখান থেকে প্রবাবলি এসছে, গ্রিক ফ্রেজ একটা। আর সময়ের জন্য হচ্ছে সেকেন্ড আমরা ইউজ করব। তো এগুলো হচ্ছে এপিএস পদ্ধতি। তাহলে এগুলো সব হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট বা মৌলিক একক বলা হচ্ছে। ডান, বুঝতে পেরেছো? ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই সকল যে ফান্ডামেন্টাল ইউনিট গুলো যেগুলো আমরা এক্ষুনি দেখলাম, এই সকল ফান্ডামেন্টাল ইউনিটকে আমরা ইউজ করব বা মৌলিক একককে আমরা ইউজ করব। দিয়ে বাবু আমরা কি তৈরি করব? লব্ধ একক তৈরি করব, বা ডিরাইভ ইউনিট তৈরি করব। তাহলে এখানে ভৌত রাশিগুলো দেওয়া রয়েছে, তাদের সিজিএস ইউনিট দেখবো কার? লব্ধ এককগুলোর। এখানে দেওয়া রয়েছে কিছু লব্ধ এককের, কিছু লব্ধ একক আমরা তৈরি করব। আর সিজিএস আর এসআই পদ্ধতিতে বা যেটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে আমরা দেখবো এই এককগুলো। ফার্স্ট হচ্ছে ক্ষেত্রফল। তোমাকে জাস্ট ওদের ডেফিনেশন জানতে হবে। ক্ষেত্রফল মানে লেন্থ ইন্টু লেন্থ। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি পুরো প্রপার মাত্রা দেওয়া নেই, আমরা জাস্ট লিখতে চেয়েছি লেন্থ ইন্টু লেন্থ। ঠিক আছে, তো লেন্থ ইন্টু লেন্থ মানে লেন্থ স্কোয়ার। এবার সিজিএস পদ্ধতিতে যদি করতে চাই বাবু কি হবে, একটু দেখে নিলে তোমার হয়ে যাবে। এগুলো তোমরা ইউটিউবে ওই সকল জিনিসগুলো দেখেছো, আমি আরেকবার এক্সপ্লেন করছি। সেম জিনিস, কেমিস্ট্রি আর আলাদা কি হবে, তাই না? আহ তাহলে লেন্থ স্কোয়ার, লেন্থের জন্য সিজিএস এ সেন্টিমিটার ইউজ করবো, আরেকটা লেন্থের জন্য সিজিএস এ সেন্টিমিটার ইউজ করবো, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। এসআই তে কি হবে? এটা সেন্টিমিটার স্কোয়ার হলে এটা মিটার স্কোয়ার হবে, as সিম্পল as দ্যাট, তাই না? আয়তনের জন্য আয়তন হচ্ছে লেন্থ ইন্টু লেন্থ ইন্টু লেন্থ। আমরা অনেক ক্ষেত্রে এরকম বলি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এরকম বলি। বাট আলটিমেট জিনিসটা হচ্ছে তিনটাই তো লেন্থ, দৈর্ঘ্য একটা লেন্থ, প্রস্থ একটা লেন্থ, আর উচ্চতাও একটা লেন্থ, ডিস্টেন্স তো, তাই না? তাহলে তিনটে লেন্থ, ওই জন্য আমরা এল ইন্টু এল বলতে এখানে লেন্থ বোঝাচ্ছে, ঠিক আছে, মাত্রা হিসাবে ওইরকম ভাবছি না আমি। এল ইন্টু এল ইন্টু এল, অর্থাৎ দৈর্ঘ্যের জন্য আমরা সেন্টিমিটার, আর একটা দৈর্ঘ্যের জন্য সেন্টিমিটার, এই তিনটে সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব। তাহলে সিজিএস এ সেন্টিমিটার কিউব আয়তনের জন্য ইউজ করব, এসআই তে আমরা ইউজ করব মিটার কিউব ইউজ করব। ডান। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ঘনত্ব। তাহলে এটা হয়ে গেল। এরপরে হচ্ছে ঘনত্ব। ঘনত্ব বা ডেনসিটি, ইংরেজিতে বলা হয় ডেনসিটি। ইংলিশ গুলো বাবু খেয়াল রাখবে, তোমরা এনকেডিয়ান্স, তোমরা এনকেডি স্যারের স্টুডেন্ট, ইংলিশ টার্ম গুলো শিখতেই হবে। আমি এরপরে কিন্তু সবসময় ইংলিশ টার্ম ইউজ করব। সাইন্টিফিক এই সকল জিনিসগুলো পরে যখন তুমি ফার্দার স্টাডি করবে, উঁচু ক্লাসে যখন পড়বে, এই সকল জিনিসগুলো ইংলিশেই তোমাকে পড়তে হবে। সুতরাং এখন থেকে আমরা থরো হব, বাংলা ইংলিশ কম্বাইন করে যখন পড়বে দেখবে একটা সময় থরো হয়ে যাবে, তোমার কেমিস্ট্রিতে কোনো অসুবিধা হবে না। দেখবে একদিন মনে করবে স্যার বলেছিলেন, স্যার ইংলিশ গুলো বলতেন বলে আমাদের ইংলিশ বই পড়তে আর অসুবিধা হচ্ছে না। You guys are Enchiridians, so you have to be thorough with the English terms, isn't it? Right? Okay. ঘনত্ব, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ভরের জন্য আমি কি ইউজ করব? সিজিএস এ আমরা ভরের জন্য গ্রাম ইউজ করব, আয়তনের জন্য আমি ইউজ করব সেন্টিমিটার কিউব, কারণ অলরেডি আমি বের করে নিয়েছি সেন্টিমিটার কিউব। এইটার কথা আমি তখন তোমাদের বলছিলাম যে সেন্টিমিটার কিউব এইটা আমরা এইভাবে লিখবো না যে গ্রাম স্ল্যাশ সেন্টিমিটার কিউব, এইরকম না লিখে আমরা কি ইউজ করব? স্ট্যান্ডার্ডাইজড ওয়েতে যেটা লেখা হয় সেটা এইভাবে লেখা হয়, ঠিক আছে? এইটাকে না লিখে এইটা, ইনস্টেড অফ রাইটিং দিস we can write this one। অর্থাৎ এখানে সেন্টিমিটার নিচে ছিল, উপরে উঠে গেলে কি হয়ে গেল? 10⁻³ হয়ে গেল, উপরে উঠে গেলে মাইনাস হয়ে যায়। তাই এটা আমরা লিখবো, এইটা হচ্ছে প্রপার, ঠিক আছে, এইটা হচ্ছে ঠিকঠাক। ডান। এটা আমি টিক মেরে দিলাম, টিক মেরে দিলাম, টিক মেরে দিলাম। আর এসআইতে কি হবে বাবু? গ্রামের জায়গায় আমরা কেজি লিখবো, আর সেন্টিমিটারের জায়গায় মিটার লিখবো, 2⁻³ দ্যাটস ইট। ওকে, নেক্সট হচ্ছে গাঢ়ত্ব। গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন বলা হয়। কনসেন্ট্রেশন মানে মনোসংযোগ, কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব, ঠিক আছে?
তাহলে কনসেন্ট্রেশনের জন্য মোল ডিভাইডেড বাই আয়তন লিখতে হবে। মোলের জন্য মোলই অ্যাজ ইট ইজ থাকবে, মোলই থাকবে। আয়তনের জন্য আমরা সেন্টিমিটার কিউব সিজিএস বের করেছি, তাহলে মোল সেন্টিমিটার টু দি পাওয়ার -3 হবে। ঠিক আছে। আর এসআইতে আমরা কি লিখবো? মোল মিটার টু দি পাওয়ার -3 লিখবো। সেন্টিমিটার টু দি পাওয়ার -3 জায়গায় আমি লিখবো মিটার টু দি পাওয়ার -3। দ্যাটস ইট। ঠিক আছে। ওকে, এরপরে আরেকটুখানি কমপ্লিসিটির দিকে যাচ্ছি। কিছু ভৌত রাশি আবার সেই একই রকম অ্যাজ ইট ইজ রয়েছে, এখানে বক্সটা করে নিই, হিজিবিজি হয়ে যাবে বলে ওই জন্য বক্স করে নিই। তোমরা নিজেরা বক্স করে একটা সুন্দর করে করে রাখতে পারো, আমাকে পরে ছবি পাঠাতে পারো বা ইন্টারাকশন ক্লাসে আমাকে খাতা দেখাতে পারো, স্যার এইভাবে সুন্দর করে বানিয়েছি। তোমাদের শর্ট নোট গুলো আমি দেখবো, কেমন সব করেছো, কত সুন্দর করে কে বানিয়েছো দেখবো। শুধু সুন্দর করে বানালে হবে না, পড়াশোনাটাও করতে হবে। ওকে, ভৌত রাশি এখানে রয়েছে 5 নম্বরে। ভৌত রাশি হিসেবে বেগ রয়েছে, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ভেলোসিটি। তাহলে ভেলোসিটি, বেগ মানে সরণ বাই সময়, তোমরা জানো। সরণ বাই হচ্ছে সময়। সরণ মানে একটা ডিস্টেন্স, তাই না? মানে একটা নির্দিষ্ট ডিরেকশনে, অবভিয়াসলি একটা নির্দিষ্ট ডিরেকশনে, ডিসপ্লেসমেন্ট যাকে বলা হচ্ছে। তাহলে নির্দিষ্ট ডিরেকশনে একটা ডিস্টেন্স যাচ্ছে, মানে একটা লেন্থ ডিভাইডেড বাই হচ্ছে টাইম। তাহলে লেন্থের জন্য আমরা সিজিএস এ সেন্টিমিটার, আর সময়ের জন্য সেকেন্ড ইউজ করি, তাহলে সেমি সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে নিচেরটা এরকম স্ল্যাশ না দিয়ে, আমি এক্ষুনি বলেছিলাম সেন্টিমিটার স্ল্যাশ সেকেন্ড না দিয়ে টু দি পাওয়ার -1, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এইভাবে তোমরা শিখবে। তাহলে ভেলোসিটি মানে বেগ, তাহলে সরণ বাই সময়। এটা হচ্ছে এসআই তে যদি হয় সেন্টিমিটারের জায়গায় মিটার হয়ে যাবে, আর সেকেন্ড ইনভার্স একই। ঠিক। নেক্সট আসছি ত্বরণ। ত্বরণ সমান হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে বেগ বাই সময়। তাহলে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি না বাবু। তাহলে বেগের জন্য আমরা কি লিখবো? বেগ তো অলরেডি বের করেছি, সেমি সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে আবার সময় নিচে রয়েছে, তাহলে সময়টা যদি আবার উপরে উঠে যায় টু দি পাওয়ার -1 আবার চলে আসবে, তাহলে টু দি পাওয়ার অল ওভার কি হয়ে যাবে? -2 হয়ে যাবে, তাই না? আর সেকেন্ড টু দি পাওয়ার -1 ছিল, আবার একটা নিচ থেকে উপরে উঠলো সেকেন্ড টু দি পাওয়ার -1, তাহলে ইকুয়ালস টু কি হয়ে যাবে? পাওয়ারে পাওয়ারে এরকম যোগ হয়ে যায়, তাহলে সেকেন্ড টু দি পাওয়ার -2 হয়ে যাবে। কি? তো এই জন্য সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 হয়ে গেল। আর এখানে সেন্টিমিটারের জায়গায় মিটার হয়ে যাবে এসআই তে, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। দ্যাটস ইট। নেক্সট আসছি বল। বল যাকে ইংরেজিতে বলা হয় ফোর্স। বল সমান ভর ইনটু ত্বরণ, ভর ইনটু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে ভরের জন্য আমরা কি ইউজ করব? গ্রাম ইউজ করব। আর ত্বরণের জন্য সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2। সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2 অলরেডি বের করেছি, এটা এখানে বসিয়েছি। এটা তো এখান থেকে এসছে, তাই না? তো আর এটা এসেছিল এখান থেকে, পুরো পরপর পরস্পরের মানে পরস্পরের সঙ্গে কানেক্টেড। তাহলে আমাদের আলটিমেট কি এলো গো? গ্রাম সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2। আচ্ছা, এই পুরো ব্যাপারটাকে সিজিএস এর ডাইন হিসাবেও আমরা ইউজ করতে পারি, ডাইনও বলতে পারি। ডাইনও কিন্তু ডাইনই নয় ডাইন। তাহলে ডাইনও কিন্তু আমাদের এর ব্যবহারিক একক, বলের হচ্ছে সিজিএস পদ্ধতিতে ব্যবহারিক একক। আর এসআইতে কি হবে বাবু? গ্রামের জায়গায় হচ্ছে কেজি থাকলো, আর সেন্টিমিটারের জায়গায় মিটার হলো, সেকেন্ড যেরকম আছে, খুবই সিম্পল। আর ডাইনের বদলে আমরা সেটা ইউজ করব নিউটন, এটাও তার ব্যবহারিক একক। এইটা পুরোটা অথবা এটা, দুটো একই জিনিস, এটা অথবা পুরো এইটা, এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি এসআই এর জন্য। ঠিক আছে, এটা সিজিএস এর জন্য। নেক্সট হচ্ছে প্রেসার। খুব চাপে রয়েছে, খুব চাপে, পরীক্ষার প্রচুর টেনশনে রয়েছে, মানে খুব চাপে রয়েছে। চাপ মানে বল বাই ক্ষেত্রফল, মানে প্রতি একক ক্ষেত্রফলে যতটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে তুমি চাপ, তুমি সেই চাপ ফিল করো পরীক্ষার সময়। তাহলে বল বাই ক্ষেত্রফল। বলের জন্য আমরা তো বাবু এক্ষুনি ইউজ করেছি, বল 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 বল, বলের জন্য এটা আমরা ইউজ করেছি। আর ক্ষেত্রফলের জন্য সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের আলটিমেট কি হলো? সেন্টিমিটার একটা কেটে যাবে, দেখো একটা সেন্টিমিটার কেটে গেল। তাহলে আলটিমেট আমাদের কি এলো? গ্রাম সেন্টিমিটার, দেখো একটা উপরে উঠে যাবে, সেন্টিমিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -2 হয়ে গেল। ওকে, চাপ। আর এখানে দেখো গ্রামের জায়গায় আমরা কেজি লিখবো, সেন্টিমিটারের জায়গায় মিটার লিখবো, আর যেরকম আছে অ্যাজ ইট ইজ সেরকম লিখে দিই। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কার্য বা হচ্ছে শক্তি। কার্য বা শক্তি, এটা আর কি, স্ল্যাশ, দুটো স্ল্যাশ, মানে বা আর কি অ্যাকচুয়ালি। কার্য বা শক্তি, যা হচ্ছে ওয়ার্ক অথবা হচ্ছে এনার্জি। হ্যাঁ, দুটো সেম সবার ক্ষেত্রে। বল ইন্টু সরণ হচ্ছে ডেফিনেশন, বল ইন্টু হচ্ছে সরণ। তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো এর ক্ষেত্রে কি হবে? বলের জন্য আমরা তো বল কি বের করলাম? এই যে বল এখানে বের করেছি এইটা, তাহলে এখানে বসিয়েছি, বলের জন্য এটা বসিয়েছি। আর সরণের জন্য তো সেন্টিমিটার ডিস্টেন্স তো, তাই না?
তো গ্রাম সেন্টিমিটার 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 স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 হয়ে গেল। এর আরেকটা হতে পারে কি বলতো, ডাইন তো বলের জন্য, তাহলে ডাইন, আর একটা সরণের জন্য সেন্টিমিটার ইউজ করব, তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার হতে পারে। এটাকে পুরো ঘটনাটাকে আর্গও বলা যেতে পারে, তাহলে এটাও একটা ইউনিট হতে পারে কার, কার্য বা শক্তির, এটাও একটা ইউনিট হতে পারে, এই পুরোটা এটাও কিন্তু হতে পারে। জাস্ট এসআই তে যখন করব, এই ডাইনের জায়গায় নিউটন বসিয়ে দেবো, সেন্টিমিটার জায়গায় মিটার হয়ে যাবে, আর্গের জায়গায় জুল হতে পারে। জুলটা সায়েন্টিস্টের নাম, তাই ক্যাপিটাল লেটারে জুল হবে। ঠিক আছে, তো খেয়াল রাখবে এটা। আর এখানে তো গ্রামের জায়গায় কেজি করে দেওয়া হয়েছে। সিম্পল, খুব সিম্পল জিনিস, তাই না? নেক্সট এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা তো কার্য করার হারকে ক্ষমতা বলা হয়, কার্য বাই সময়। কার্য তো অলরেডি আমরা বের করেছি, এই সকল জিনিসগুলো কার্য। তাহলে কার্যটা উপরে থাকলো, আর ডিভাইডেড বাই হচ্ছে সময়ের জন্য সেকেন্ড থাকলো। সেকেন্ডটা উপরে যদি আবার উঠে যায়, সেকেন্ড টু দি পাওয়ার -1 হয়ে যাবে। তাহলে সেকেন্ড টু দি পাওয়ার -2 ছিল, আবার এটা উপরে ওঠার জন্য -1 হয়ে গেল, তাহলে সেকেন্ড টু দি পাওয়ার -3 হয়ে যাবে। আর এটা অ্যাজ ইট ইজ যেরকম আছে থাকলো। আবার এই সেকশন থেকে যদি আসো, কার্য কার্য এই সেকশন যদি থেকে আসো, এই সেকশন থেকে যদি আসো, তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার, ডাইন ইন্টু সেন্টিমিটার, আর সেকেন্ডটা নিচে থাকবে, সেকেন্ডটা উপরে উঠে গেলে সেন্টিমিটার টু দি পাওয়ার -1 কি। আবার যদি এইটা থেকে যদি আসো, আর্ক, আর্কটা এটা পুরোটার জায়গায় বসবে, ডিভাইডেড বাই সেকেন্ড, তাহলে আর্ক পার সেকেন্ড মানে হচ্ছে এইটা। ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওকে, না বোঝার কিছু নেই। বাচ্চা পার্টি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো খুব ভালো করে। কি ডিয়ার বাচ্চা পার্টি এনকেডিয়ান্স। আর এর ক্ষেত্রে কি হবে, পুরো সেম জিনিসটা, গ্রামটাকে কেজিতে নিয়ে চলে যাও, সেন্টিমিটারটা মিটারে নিয়ে চলে যাও, সেকেন্ডটা সেকেন্ডই থাকবে, এইখানে ডাইনের জায়গায় নিউটন বসিয়ে দাও। নিউটন ইন্টু সেন্টিমিটার আছে, এখানে মিটার হবে, না আর্গের জায়গায় জুল হবে। আর্গের জায়গায়, আচ্ছা আর্গের জায়গায় আর্ক সেকেন্ড ইনভার্স, হুম আর্ক সেকেন্ড ইনভার্স ছিল, তাই তো? আচ্ছা, এখানে কিছু একটা গন্ডগোল হ্যাচ মনে হচ্ছে। আর্ক সেকেন্ড ইনভার্স, আর্গের জায়গায় আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে জুল লিখবো, জুল, এটা জুল পার সেকেন্ড হবে তাহলে। জুল পার সেকেন্ড, দেখেছো? জুল পার সেকেন্ড হবে এটা, জুল 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 পার সেকেন্ড হবে, এটা জুল পার সেকেন্ড হবে, তাই না? হুম, ঠিক, জুল পার সেকেন্ড হবে। ওকে, তো এই সকল জিনিসগুলো তোমাকে নোট ডাউন করে রাখতে হবে, এগুলো কিন্তু তোমার পরে খুব কাজে লাগবে, সত্যি সত্যি কাজে লাগবে। ঠিক আছে, একটু নোট ডাউন করে রাখবে। এবার আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এককগুলির পারস্পরিক রূপান্তর কিভাবে করবে, কিভাবে একটা ইউনিট থেকে অন্য ইউনিটে ধীরে ধীরে কিন্তু আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিভাবে আমরা একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটের দিকে কিভাবে আমরা হচ্ছে কনভার্ট করতে পারি আরেকটা ইউনিটে, সেটা আমরা এখানে শিখবো। দেখো, তোমরা ছোটবেলায় এটা শিখেছিলে না, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এগুলো সব ছোটবেলায় শিখেছিলে না? এই জিনিসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। কিলো, হেক্টো, ডেকা, মিটার বা গ্রাম হতে পারে, বা লিটার হতে পারে, ডেসি, সেন্টি, মিলি। তাহলে এখানে যদি মিটার যদি দাও, তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। যদি যদি বলো হেক্টোমিটার, যদি সরি যদি গ্রাম বলো, তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। যদি লিটার বলো, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, এইরকম ভাবে না? তো এটা তো তোমরা জানো যে একটা ইউনিট থেকে অন্য ইউনিটে, একটা ঘর থেকে অন্য ঘরে যদি যাওয়া হয়, এক একক যাওয়ার সময় 10 মানে একের পিঠে যতগুলো তুমি ঘর যাচ্ছ, ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হয়, তাই না? ধরো সাপোজ এখান থেকে এখানে যাচ্ছ, কতগুলো ঘর রয়েছে, যেটা থেকে শুরু করছো সেটাকে বাদ দাও। তাহলে কিলো থেকে ডেকাতে যাচ্ছ, তাহলে কিলো থেকে ডেকাতে যেতে কিলো বাদ দাও, হেক্টো, ডেকা, তাহলে 2 ঘর যাচ্ছ। তাহলে আমরা কি করতাম ছোটবেলায়, একের পিঠে দুটো শূন্য বসিয়ে গুণ করে দিতাম, তাই না? এরকম করে করতাম না? তো এইখানে সেই জিনিসটাই করা হয়েছে, শুধু একটু ছোট করে দেওয়া হয়েছে। ছোট করে কি রকম, একটা ঘর যাওয়ার জন্য 10 গুণ করতাম, দুটো ঘর যাওয়ার জন্য কোন দিকে, ডান দিকে, দুটো ঘর যদি ডান দিকে যাই তাহলে 100 দিয়ে গুণ করি, তিনটে ঘর যদি ডান দিকে যাই তাহলে 1000 দিয়ে গুণ করে, মানে এগুলোকে এরকম 10, 100, হ্যাঁ 1000 এরকম না করে আমরা কি করব, আমরা করব 10 টু দি পাওয়ার করে। মানে ধরো কিলোগ্রাম থেকে, মানে গ্রাম থেকে ডেসিগ্রামে যাব, তাহলে একটা ঘর যাচ্ছি, যেটা থেকে ধরছো সেটাকে বাদ দিয়ে দিলে, দিয়ে একটা ঘর শিফট করলে, তাহলে 10 দিয়ে গুণ করলে বা 10 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করলে। যদি এরকম হয় যে গ্রাম থেকে আমি সেন্টিগ্রামে যাচ্ছি, গ্রাম থেকে আমি সেন্টিগ্রামে যাচ্ছি, তাহলে কতগুলো ঘর, গ্রাম বাদ দাও, ডেসি তারপরে সেন্টি, 2 ঘর যাচ্ছ,
তাহলে সেক্ষেত্রে একের পিঠে দুটো শূন্য না দিয়ে 10⁻² গুণ করব। মানে ওই যে একের পিঠে যেটা দিচ্ছ, পাশে যেটা দিচ্ছিলে সেইটাকে আমি পাওয়ারে চাপাবো। তাহলে 10² দিয়ে আমি গুণ করব। ব্যাপারটা বুঝতে পেরেছো? এখানে সেই রকম গ্রাম থেকে যদি তুমি মিলিগ্রামে যেতে চাও তাহলে কি করবে? গ্রামটা বাদ দাও, ডেসি সেন্টিমিলি 3 ঘর যাচ্ছ, মানে একের পিঠে 3টে শূন্য দিয়ে তুমি গুণ করবে। একের পিঠে 3টে শূন্য মানে 10³ সেটা দিয়ে তোমাকে গুণ করতে হবে। তাহলে আম একটু পরে আমি তোমাকে এক্সাম্পল গুলো দিচ্ছি, তুমি সহজে বুঝতে পারবে। এই রকম সিনারিও, এই তাহলে কি হলো, যেকোনো ইউনিট থেকে বাম দিকে যত যাবে তত হচ্ছে গুণ করে করে যেতে হবে। এরকম নয় যে শুধু এখান থেকে শুরু করলে গেলে হবে না। তুমি ধরো ডেসি থেকে মিলিতে যাচ্ছ, 1 ডেসি থেকে হচ্ছে 1 মিলিতে মানে মিলিতে যেতে চাইছো, তাহলে ডেসি থেকে ডেসিটাকে বাদ দাও, সেন্টিমিলি 2 ঘর যাচ্ছ, তাহলে এখান থেকে এখানে যেতে হলে তাহলে তোমাকে কত দিয়ে গুণ করতে হবে? 10⁻² দিয়ে, কারণ 2 ঘর তুমি ডান দিকে যাচ্ছ। তাহলে যেখান থেকে শুরু করে তুমি ডান দিকে যত ঘর যাচ্ছ 10⁻, তত হচ্ছে পাওয়ার দিয়ে তোমাকে গুণ করতে হবে। আর যেখান থেকে তুমি ব্যাক করে আসবে, লেফটে যদি তুমি ব্যাক করে আসো, যতগুলো ঘর তুমি ব্যাক করে আসছো 10⁻⁻, তত সংখ্যা দিয়ে তোমাকে গুণ করতে হবে। সেটা 10⁻, তত সংখ্যা দিয়ে যতগুলো শূন্য হতো তত পাওয়ার দিয়ে তুমি গুণ করতে, এখানে টু দি পাওয়ার দিয়ে তোমাকে গুণ করতে হবে। একটা এক্সাম্পল দেখাই। ধরো গ্রাম থেকে তুমি ডেকা গ্রামে আসতে চাইছো, তাহলে দেখো 1 ঘর, গ্রামটাকে বাদ দাও, ডেকা একটা ঘর, তাহলে 10⁻⁻1 দিয়ে গুণ করবে। যদি সাপোজ এরকম হয়, গ্রাম থেকে তুমি হেক্টো গ্রামে আসছো, কতগুলো ঘর, গ্রাম বাদ দাও, ডেকা হেক্টো, মানে হেক্টো ডেকা গ্রাম, তাহলে যে কোনো একটা বাদ দিয়ে দাও, তাহলে কতগুলো ঘর? দুটো ঘর। তাহলে এখান থেকে যদি এখানে আসো তাহলে একের নিচে 100 দিয়ে তুমি আগে গুণ করতে, এখন তোমাকে সেটা না করে তুমি করবে কি, 10⁻⁻² দিয়ে তুমি গুণ করবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? যদি এইরকম হতো, গ্রাম থেকে তুমি কিলোগ্রামে আসতে চাইছো, তাহলে কতগুলো ঘর? 1 2 3টে ঘর। তাহলে তুমি কত দিয়ে গুণ করবে? 10⁻³ দিয়ে গুণ করবে। আগে কি করতে? একের পিঠে 3টে শূন্য দিয়ে সেটা দিয়ে হচ্ছে গুণ করতে, এখন সেটা না করে 10⁻³ কনসেপ্টটা একই, তোমরা যেটা ছোটবেলায় শিখেছিলে সেম কনসেপ্টই রয়েছে। শুধু টু দি পাওয়ার প্লাস মানে টু দি পাওয়ার দিয়ে ডান দিকে গেলে টু দি পাওয়ার দিয়ে সেটা গুণ হয়ে যাচ্ছে, বামে ফিরে এলে টু দি পাওয়ার মাইনাস দিয়ে সেটা গুণ হয়ে যাচ্ছে। এক্সাম্পল দেখো, দিলে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরো তোমাকে বললো 1 গ্রাম সমান কত কিলোগ্রাম। 1 গ্রাম থেকে কিলোগ্রামে আসতে চাইছি, তাহলে এখানে গ্রাম রয়েছে, গ্রাম থেকে কিলোগ্রামে কতগুলো ঘর? গ্রামটা বাদ দাও, 1 2 3 ঘর। তাহলে একের পিঠে 3টে শূন্য দিয়ে, দেখো বাম দিকে আসছো, যেখান থেকে শুরু করছো সেখান থেকে বাম দিকে আসছো, তাহলে একের পিঠে 3টে শূন্য দিয়ে আমাকে হচ্ছে 1 ইন্টু এইটা করতে হবে। এইটা যেটা থাকবে সেইটা তো থাকলো,10⁻³ দিয়ে তোমাকে গুণ করতে হবে। ধরো তোমাকে বললো 1 ডেসিমিটার সমান কত মিটার। 1 ডেসিমিটার থেকে মিটারে, ডেসি থেকে মিটারে আসছি, একটা ঘর বাম দিকে আসছি, মানে কি হবে গো, 10⁻, একটা ঘর আসছি মানে 10⁻⁻1, তাহলে 1 ইন্টু 10⁻⁻1, তাহলে মিটার হয়ে যাবে। তোমাকে যদি এখানে 5 থাকতো, 1টাই এমনি লিখেছি, তুমি 10⁻1ও লিখতে পারো, 10⁻³ শুধু লিখতে পারো, এটার কোনো ব্যাপার না। কেন লিখলাম? যদি 5 ডেসিমিটার থাকতো তাহলে 5 ইন্টু হতো, যদি 2.5 হতো তাহলে এখানে 2.5 লিখতে। বুঝতে পেরেছো আই থিঙ্ক? এখানে কিছু হোম টাস্ক দেওয়া রয়েছে, তোমরা এটা বাড়িতে করে ফেলতে পারো, কিন্তু আমি তো হোম টাস্ক দিয়ে আমি আবার নিজে সলভ করে দিই, তো এটাও সেরকম আমি করে দিই। আজ ফার্স্ট টাইম হচ্ছে তো তোমাদের অসুবিধা হলেও হতে পারে, নিজেরাও পরের দিকে আমি না হলে তোমাদের টাস্ক দেবো, তোমরা করবে। 1 ডেসিমিটার সমান কত কিলোমিটার। ডেসিমিটার থেকে কিলোমিটারে, ডেসি থেকে কিলোতে আসছি, কতগুলো ঘর? 1 2 3 4টা ঘর আসছি, তাহলে বাম দিকে 4টা ঘর আসছি, মানে 10⁻⁻4 কিলোমিটার কি। 100 ডেসিমিটার সমান কত মিটার। 100 ডেসিমিটার সমান কত মিটার। ডেসিমিটার থেকে মিটারে আসছি, তাহলে এইদিকে আসছি মানে ডেসিমিটার থেকে মিটারে আসছি মানে 1 ঘর, মানে 10⁻⁻1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 ইন্টু হচ্ছে 10⁻⁻1 দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে 10⁻⁻1 মানে অ্যাকচুয়ালি 10 দিয়ে ভাগ করা, তাহলে একটা শূন্য কেটে যাবে, তাই না? নিচে ভাগ করলে তো একটা শূন্য কেটে যাবে, মানে অ্যাকচুয়ালি 10 হয়ে যাবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি 10 হয়ে যাবে, 10 মিটার। এইভাবে তোমরা সব করতে পারবে। হুম। 100 লিটার সমান কত এমএল। এইখানে একটা ব্যাপার স্যাপার রয়েছে, এই 100 লিটার সমান কত এমএল, এইটা তোমাদের অবশ্যই এরপরে পরে এতে করাবো আমি। 1 লিটার সমান 1000, অ্যাকচুয়ালি 1000 হচ্ছে এমএল হয়, 1 লিটার সমান 1000 এমএল, ঠিক আছে। তাহলে এখানে 100 লিটার সমান কত এমএল, তাহলে 100 ইন্টু 1000 এমএল করতে হবে, তাহলে 100 ইন্টু 1000 এমএল, 100 ইন্টু 1000 এমএল, 1000 মানে 10⁻³ এমএল, তাহলে 10⁻³ এমএল যদি হয় তাহলে
এখানে দেখো 100 মানে কি, 100 মানে তো 10 স্কোয়ার, তাই না? 100 আর এটা 10⁻³ তাহলে পাওয়ারে যোগ হয়ে গেলে 10⁵ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে লিখতে পারি 10⁵, 10⁵ ml। এম ছোট হাতের, এলটা ক্যাপিটাল লেটারে, এইভাবে ml লেখা হয়। আর 1 লিটার সমান 1 dm3, এটা একটু মনে রাখতে হবে। 1 লিটার সমান 1 dm3, এটা একটু মুখস্থ করে নেবে। 1 লিটার সমান 1 dm3, এটা মুখস্থ করবে, ঠিক আছে? 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, এটা পরে লাগবে। ডান, বুঝতে পেরেছো? ওকে, এবার আর কয়েকটা ইউনিট রয়েছে, তাদের রূপান্তর এখানে হচ্ছে রূপান্তরকরণগুলো দেওয়া রয়েছে, দিলে আমরা কিন্তু এই ক্লাসটা এখানে শেষ করব, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের জন্য আমরা কি কি রূপান্তরকরণগুলো ইউজ করব, এগুলো তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে বাবু। 1 সেন্টিমিটার সমান 10⁻² মিটার, এটা বলার অপেক্ষা রাখে না। সেন্টিমিটার থেকে মিটারে আসছো, তো সেন্টিমিটার থেকে মিটারে আসতে হলে কি করতে হবে? সেন্টিমিটার থেকে মিটারে কত ঘর? এটাকে বাদ দিয়ে তো 1 2, তাহলে দুটো ঘর বাম দিকে, মানে 10⁻² মিটার হবে। তো সেটাই করেছে, 10⁻² মিটার। ডান। 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার। অবভিয়াসলি মিলিমিটার থেকে মিটারে আসছো, মিলিমিটার থেকে মিটারে, মিলি থেকে মিটারে আসছো 1 2 3 ঘর, তাহলে 10⁻³ হয়ে যাবে, ঠিক আছে? 10⁻³ মিটার। ডান। 1 মাইক্রোমিটার, এইখান থেকে তোমাকে খুব কেয়ারফুল থাকতে হবে। মাইক্রো মানে 10⁻⁶, মাইক্রো যখন আসবে 10⁻⁶ হচ্ছে গুণ করতে হবে, তাহলে 1 মাইক্রোমিটার সমান 10⁻⁶ মিটার। তো এটা তোমার কাজে লাগবে, এইখানে ছিল, আমি সেখানে দাগালাম। 1 ন্যানোমিটার সমান, এটাও খুব কাজে লাগবে, খুব 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 কাজে লাগবে। এই জিনিসগুলো তোমাকে সবসময় মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। মাইক্রোমিটার, ন্যানোমিটার, ন্যানো, 1 ন্যানোমিটার সমান 10⁹ মিটার। ন্যানো ফর নাইনা, ন্যানো ফর 9, 9 মানে 9, 9 মানে ন্যানো। এটা তুমি মনে মনে থাকবে না? 10⁻⁹ মানে ন্যানোমিটার। ন্যানো ফর 9, এইরকম মনে রাখলেই তো হয়ে যাবে। ন্যানো, ন্যানা, 9, একই রকম লাগছে, তাই না? তাহলে ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, ন্যানোমিটার মানে 9 মিটার, তাহলে 10⁻⁹ মিটার। তাহলে ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। এত গল্প বললাম মানে কখনো যেন না ভুল হয়, খুব কাজে লাগবে। ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। পিকোমিটার, পিকো, পিকো, পিকে, পিকে, পিকে নয়, পিকো, পিকোমিটার। তাহলে 1 পিকোমিটার সমান 10⁻⁻12 মিটার, এটাও খুব কাজে লাগবে। এগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে খুব 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 যত্ন করে করিবে, এগুলো খুব কাজে লাগিবে। এগুলো খুব কাজে লাগবে তোমার, সত্যি সত্যি খুব কাজে লাগবে। অ্যাংস্ট্রম তো বলার অপেক্ষা রাখে না, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার, এটা মুখস্থ করতে হবে। এইটা মুখস্থ থাকলে সেন্টিমিটারে নিয়ে আসা ইজি। কিভাবে নিয়ে আসবে বলো তো? 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻, দেখো 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। একে সেন্টিমিটারে তোমাকে মুখস্থ করতে হবে না। দেখো এখানে মিটার মানে সবসময় ভাবে 1 মিটার রয়েছে, তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি, 2 ঘর যাচ্ছে, মানে 10 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে 10⁻⁻10 অলরেডি ছিল, আর এখানে 1 মিটার, 1 মিটার সমান 10 স্কোয়ার সেন্টিমিটার, মানে কত হলো? পাওয়ারে পাওয়ারে এটা হচ্ছে যোগ হবে, মানে অ্যাকচুয়ালি এখানে বিয়োগ হবে, 10⁻⁸ সেন্টিমিটার। দেখো একা একা এখানে চলে এলো, তাই না? তাহলে এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা, এগুলো তোমার খুব কাজে লাগিবে। এইটা তুমি করলেই তো তোমার এইটা হয়ে যাবে, তাই না? এটাকে তোমাকে মুখস্থই করতে হবে না, শুধু এইটা মুখস্থ রাখবে। সব মিটার গুলোকে তুমি মুখস্থ করো। ক্লিয়ার? 1 ন্যানোমিটার আমি এক এক করে বলছি। 1 পিকোমিটার সমান 10⁻6 মিটার, ন্যানোমিটার মানে 10⁻9 মিটার, 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার। আর কি থাকলো নাকি? না, আর কিছু নেই, মনে থাকবে? ওকে। দৈর্ঘ্যের জন্য এগুলো লাগবে। আয়তনের জন্য কি লাগবে? 1 লিটার সমান 1 dm3, এই রিলেশনটা খুব 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 কাজে লাগবে। 1 লিটার সমান 1 dm3 মানে হচ্ছে 10⁻³ মিটার কিউব, মানে হচ্ছে 10⁻³ সেন্টিমিটার কিউব। তো এই রিলেশনটাও খুব মানে ইজিলি তুমি এটাকে ইভালুয়েট করতে পারো। 1 dm3, dm3 মানে হচ্ছে 10⁻³ মিটার কিউব। এটা কি করে এলো বলো তো? এটা কি করে এলো 1 dm3? দেখো 1 dm3 মানে dm3 থেকে যদি তুমি মিটার কিউবে যেতে চাও, ডেসিমিটার কিউব, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি, তাহলে ডেসি থেকে তুমি কোথায় যেতে চাইছো? ডেসি থেকে তুমি মিটারে, এটা তুমি ইজিলি বের করতে পারবে, ডেসি থেকে মিটারে যেতে চাইছো।
ডেসি থেকে তুমি মিটারে যেতে হবে, তাহলে এক ঘর বাম দিকে আসতে হচ্ছে মানে 10⁻⁻1, তাই না? তাহলে 1 ডেসিমিটার টু দি পাওয়ার 3 আছে এখানে, তাহলে আমি লিখতে পারি কি 1 ইন্টু, মানে এখানে তো 1 রয়েছে, ডেসিমিটারের জায়গায় আমি কি লিখবো 10⁻⁻1। 1 ডেসিমিটার সমান কত মিটার? 10⁻⁻1 মিটার। তার আবার হোল কিউব চাপবে, এই দেখো কিউব আছে না, তাহলে আমি কি করতে পারি, এটা হচ্ছে পাওয়ার এর সঙ্গে হচ্ছে গুণ হবে 10⁻³ হলো, আর এই মিটার কিউ এর মিটার কিউর সঙ্গে আবার গুণ হয়ে যাবে, এ তো এটা থাকবে তাই না? মিটার কিউ তো এই 3টা কিন্তু এর উপরেও চাপবে, এর উপরেও চাপবে, কি সেম তো? ঘরের উপরে যদি কেউ বোমা ছাড়ে তাহলে ঘরের সবাই ক্ষতিগ্রস্ত হবে, এটাও ক্ষতিগ্রস্ত হবে, এটাও ক্ষতিগ্রস্ত হবে, তাই না? তো এই জন্য হচ্ছে এর সঙ্গেও কিউবটা, এর উপরেও 3 হবে, এটার সঙ্গেও কিন্তু গুণ হবে, মানে আলটিমেট পাওয়ারে চলে আসবে, সেটাই এখানে করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে তুমি সেন্টিমিটার কিউবে ইজিলি যেতে পারো, কিন্তু তুমি তো সিম্পল জানো 1 লিটার সমান হচ্ছে 1000 সিসি, মানে 1000 সেন্টিমিটার কিউব। 1000 সিসি জানো না, সিসি যা এমএল তা, এটাও খেয়াল রাখবে, সিসি যা এমএল তা, এই যে এখানে লেখা রয়েছে, এইগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, এগুলো কিন্তু কখনোই ভুলবে না। এই যে জিনিসগুলো যেগুলো স্টার দিয়ে দিচ্ছি, এগুলো সত্যি সত্যি স্টার, এগুলো সত্যি সত্যি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচন্ড, এত এত ইম্পর্টেন্ট। হুম ওই জন্য আমি বারবার করে বলছি। তাহলে সেন্টিমিটার কিউবকে আমরা সিসি বলি না, এটা একটু ভেতরে ঢুকে গেছে ছোট্টটা। সেন্টিমিটার কিউবকে আমরা সিসি বলি, সিসি বলি, অ্যাকচুয়ালি সিসি বলা উচিত নয়, সেন্টিমিটার কিউব বলাই উচিত। তাহলে 1 লিটার সমান 1000 সিসি বা 1000 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউবই বলবে, এটা যেন খেয়াল থাকে যে এমএল যা সেন্টিমিটার কিউব, বারবার বলছি, পরে যেন বলে যেন না, মানে বলি যে এটা কিন্তু আগে পড়িয়েছিলাম, তুমি যদি বলো না স্যার ভুলে গেছি, তখন কিন্তু হবে না, হবে না কিন্তু তখন, আরই তখন হবে না এরকম করলে, মনে রাখতে হবে। হয়ে গেল, তাহলে 1 লিটার সমান 1 ডিএম কিউব, এটা মুখস্থ করে দেবে, দিলে তো এটা মনে থেকে যাবে, আর 1000 সেন্টিমিটার কিউব তো তুমি জানো 1 লিটার সমান 1000 সিসি, তো হয়ে গেল। আর এনার্জির জন্য কি কি ট্রান্সফরমেশন গুলো লাগবে, এগুলো এখন লাগবে না, কিন্তু পরের দিকে লাগবে। 1 ক্যালোরি সমান 4.2 জুল, এগুলো একটু মুখস্থ করে নেবে। 1 জুল সমান 10⁻⁷, আর যারা আগে এগুলো মুখস্থ করেনি মুখস্থ করে নেবে, যেগুলো যেগুলো দরকার সেগুলো এখানে দেওয়া রয়েছে। 1 এটিএম সমান 101.3 জুল। আর 1 নিউটন সমান 10⁵ ডাইন। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.602 ইন্টু 10⁻19 জুল। এগুলো সব মুখস্থ করে একটা চার্টে লিখে রাখবে, তোমার পরে খুব কাজে লাগবে। আর এখানে এটিএম এর সঙ্গে কিছু রিলেশন রয়েছে, এটিএম এর সঙ্গে, আচ্ছা এটা একটু আলাদা কালিতে করে দিই নাকি, এটা একটু গ্রিন গ্রিন করে দিই নাকি, সবুজ, এটা সবুজ করে দিই, ইয়েস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা এইরকম করে দিলে, গেরুয়া সাদা সবুজ যদি করে দিই, দারুণ হবে না? ইন্ডিয়ার মতো, ফ্ল্যাগের মতো, গেরুয়া, তারপরে এটা হচ্ছে সাদা, সাদাটা এইটা করে দিই, এইটা পুরোটা সাদা করে দিই, গেরুয়া সাদা, আর এটা হচ্ছে সবুজ, এই তো সুন্দর লাগছে না? হি হি হি, সুন্দর, বিউটিফুল, হয়ে গেল, হলো। তাহলে চাপের ক্ষেত্রে আমাদের কয়েকটা রিলেশন মনে রাখতে হবে। চাপের ক্ষেত্রে দেখো 1 এটিএম সমান 76 সেন্টিমিটার মার্কারি চাপের সঙ্গে সমান হয়, এটা তোমরা জানো। মানে সেন্টিমিটার থেকে মিলিমিটারে আসতে হলে কি করতে হয়, 10 দিয়ে গুণ করতে হবে। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাই 76 সঙ্গে যদি 10 গুণ করে দাও তাহলে 760 mmHg। ওইটা মানে হচ্ছে 1.01325 ইন্টু 10⁻5 নিউটন পার মিটার স্কোয়ার, মানে হচ্ছে এই নিউটন পার মিটার স্কোয়ার মানেই কিন্তু পাস্কাল, তো এটা পাস্কালে চলে এলো। আর এইটা মানেই হচ্ছে 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো এইটা একটু মুখস্থ রাখতে পারো, বিশেষ করে এইটা, এই দুটো, এই তিনটে মুখস্থ রাখতে পারো। এগুলো তো তোমার পরে কাজে লাগবে, এখন কাজে লাগবে না, পরে কাজে লাগবে, ঠিক আছে? হয়ে গেল, তাহলে এইটাকেও আমি গ্রিন গ্রিন করে দিই, দেখতে ভালো লাগবে। হুম ওকে, সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? ইয়েস, হলো।
আচ্ছা, আর কি রয়েছে? আর কি রয়েছে? কিছু টাস্ক দেওয়া রয়েছে তোমাদের জন্য। তোমাদের এই টাস্কগুলো একটু করে ফেলতে হবে। আমি একটা তোমাদের এই জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি। এইটা একটু দেখাতে হবে। বাকি এগুলো তোমরা করতে পারবে। এইটা আমি শুধু শুধু তোমাদের করিয়ে দিচ্ছি এই জিনিসটা। ঠিক আছে? ১০০ গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3 এটাকে হচ্ছে এসআই তে কনভার্ট করতে হবে। বাবু এসআই তে কনভার্ট করা মানে এসআই তে কনভার্ট করা মানে গ্রামটা কেজিতে যাবে আর সেন্টিমিটারটা মিটারে আসবে। মানে আমাদের আল্টিমেট কোন ইউনিটে যেতে বলেছে গো? কেজি আর হচ্ছে মিটার টু দি পাওয়ার -3 এই ইউনিটে যেতে বলেছে। তাহলে দেখো আমার টার্গেট যদি তাই হয় তাহলে আমরা কি করব? সিম্পল ১০০ ১০০ যেরকম আছে থাকলো। গ্রাম মানে কি ভাববে? সবসময় এইরকম ভাবে ইউনিট কনভার্সন করবে। গ্রাম মানে 1 গ্রাম রয়েছে। সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার রয়েছে। তাহলে দেখো ১ গ্রাম সমান কত কেজি? এক্ষুনি তোমরা শিখেছো ১ গ্রাম সমান কত কেজি? এই যে গ্রাম থেকে তুমি কেজিতে আসছো, কত ঘর আসছো? এটাকে বাদ দিয়ে দাও। ১, ২, ৩ ঘর আসছো। মানে 10 টু দি পাওয়ার -3 কেজি। কি? বাম দিকে আসছো। তাহলে ১ গ্রামের জায়গায় আমরা 10 টু দি পাওয়ার -3 কেজি লিখলাম। ওকে, ছোট কেজি। আর সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে আমাদের কিসে আসতে হবে? মিটার টু দি পাওয়ার -3 সে -3 একা একা চলে আসবে। আমাদের টার্গেট সেন্টিমিটার থেকে মিটার। কিলো হেক্টর ডেকা মিটার। দেখো কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি। তাহলে সেন্টি থেকে আমাকে মিটারে আসতে হবে। তাহলে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি। তাহলে দু ঘর আমাকে অ্যাকচুয়ালি বাম দিকে আসতে হবে, তাই না? কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি। তাহলে আমাকে তো ডান দিকে যেতে হচ্ছে না, সেন্টি থেকে মিটারে আসতে হচ্ছে। তাহলে ডেসি সেন্টি 10 টু দি পাওয়ার -2, তাই না? তাহলে আমরা এখানে 1 সেন্টিমিটারের জায়গায় আমরা কি লিখতে পারবো? সেন্টিমিটার টু দি 10 টু দি পাওয়ার -2 কি লিখবো? ডেকা মিটার ডেসি সেন্টি মানে 10 টু দি পাওয়ার -2 মিটার। এটা হলো 1 সেন্টিমিটার। মানে এইখানে এইটা মানে কি বলতো? 1 সেন্টিমিটার টু দি পাওয়ার -3। এইটা মানে কিন্তু অ্যাকচুয়ালি এইটা, এইটা। মানে সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার টু দি পাওয়ার -3 এটাই রয়েছে আর কি। তো 1 সেন্টিমিটার সমান কত মিটার বসিয়ে দিলাম। তারপরে 10 টু দি পাওয়ার -3 বসিয়ে দিলাম। তাহলে কত হলো? এখান থেকে কত হবে? দেখো ১০০ যেরকম আছে থাকলো। ১০০ কে আমরা এরকম লিখতে পারি, 10 স্কয়ার লিখতে পারি। আর এটা তো 10 টু দি পাওয়ার -3 রয়েছে। আর এটা দেখো এই পাওয়ার এর সঙ্গে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর 10 টু দি পাওয়ার 3 দুগুণে 6 হয়ে যাবে। দেখো ইউনিটটা কিভাবে আসছে? কেজি, কেজি থাকলো যেরকম আছে থাকলো। মিটার দেখো এই পাওয়ারটা এর উপরেও চাপবে না, ছাউনির উপরে। মানে বুঝতে পারছো তো যে যদি ছাউনি এরকম করা থাকে তাহলে রোদ লাগলে সবার উপরে রোদটা লাগবে না, ঘরের ভেতরে যারা রয়েছে তাদের উপরে রোদ লাগবে। তো এই তো রোদ মারা হচ্ছে। তাহলে 10 টু -3 এর উপরেও পড়বে। তাহলে মিটার টু দি পাওয়ার -3 ইউনিট একা একা চলে এলো দেখো। তাহলে এইটা এবার তুমি ক্যালকুলেশন করে নাও। যারা পারবে মানে যারা শিখে যাবে ওগুলো এত সময় লাগবে না। তাহলে বইতে দেখবে তোমাদের অন্য প্রসেসে রয়েছে, বাট আমার মনে হয় এরকম প্রসেসে করলে বেটার হবে। তাহলে 10 টু দি পাওয়ার -3। আচ্ছা এখানে 6 2 8 পাওয়ার পারে যোগ হবে। তাহলে 6 2 8। তাহলে 10 টু দি পাওয়ার 8 আর হচ্ছে এখানে -3। তাহলে 8 -3 মানে 5। তাহলে 10 টু দি পাওয়ার 5 কেজি মিটার টু দি পাওয়ার -3 এটা হবে। হয়ে গেল এটা। ঠিক আছে না? আর এগুলো তো তোমরা করতে পারবে 1 লিটার, এটা মিটার কিউবে নিয়ে আসতে হবে। তাহলে 1 লিটার সমান 1 ডিএম কিউব একটা রয়েছে রিলেশন। মানে এখনই করেছো তোমরা। এই যে 1 ডিএম কিউব মিটারে কি হয়? মিটারে 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। এটা নাম মুখস্থ রাখলেও হবে, তুমি নিজের মতো করে দেবে। 10 টু দি পাওয়ার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। তো 100 মানে 10 স্কয়ার করে দেবে আর এটা ইনটু 10 টু দি পাওয়ার -3 করে দিলেই হয়ে যাবে। পিকোমিটার থেকে সেন্টিমিটারে এগুলো সব নিজেরা করবে। নিজেরা এই এক্সারসাইজ গুলো সব করে আমাকে দেখাবে। ঠিক আছে? আমি তোমাদের সলিউশনটা তোমাদের টেলিগ্রামে তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো। ঠিক আছে? একদিনের মধ্যে করে ফেলবে, টেলিগ্রামে তোমাদের এই সলিউশনটা আমি দিয়ে দেবো। ঠিক ম্যাচ করে নেবে। আই হোপ ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আহ, আমার দিক থেকে আমি তো চেষ্টা করলাম বোঝানো। বাকি কিছু সুবিধা অসুবিধা থাকলে তো পরে আমাদের গ্রুপ ডিসকাশন ক্লাসে ওগুলো ডিসকাস হয়ে যাবে। থ্যাংক ইউ। পরের ক্লাসে আবার দেখা হবে। সুন্দর করে নোট বানিয়ে নেবে। জিনিসগুলো যেগুলো বুঝতে পারবে না আরেকবার ব্যাকে এসে আবার একবার সময় করে দেখবে। যখন দেখবে পুরো লেকচারটা একসঙ্গে দেখে নেবে, রেখে দেবে না। পুরো লেকচার একসঙ্গে দেখে তারপরে হচ্ছে একটু রেস্ট নেবে। তারপরে এসে খাতায় নোটটা বানিয়ে নেবে। কেমন? এই পিডিএফ তো রয়েছে, পিডিএফ দেখেই নোটটা বানিয়ে নেবে। যখন দেখবে মন দিয়ে দেখে যাবে। তারপরে তো পিডিএফ তো থাকছে, এই পিডিএফটা তো আমি দিয়ে দিচ্ছি, তাই না? ওকে, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের থাকবে, তোমাদের যদি ক্লাস আমাদের ভালো লাগে, আমার কাছে তোমরা যদি পড়ে বুঝতে পারছো, মনে হচ্ছে স্যারের কাছে ঠিকঠাক আছে, বুঝতে পারছি, পড়া ভালো লাগছে, স্যার গাইড করতে পারবেন, তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদেরও রেকমেন্ড করো।
তাদেরও বলো আমাদের বং মিস্ট্রির কথা। আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে বলো, বা আমাদের অনলাইন ক্লাসে যদি তারা যুক্ত হতে চায়, অবশ্যই নির্দ্বিধায় তারা জয়েন হতে পারে। সুন্দর করে আমি গাইড করব, ঠিক আছে? দেরি হয়ে গেলে তারা জয়েন যদি লেটে করে তাহলে পরে রিকভার করতে তাদের সময় লাগবে, অসুবিধা হয়ে যাবে তাদের। তাই যদি তোমরা বেনিফিটেড হও তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের তোমরা কিন্তু অবশ্যই রেকমেন্ড করবে। থ্যাংক ইউ। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। চলো, টাটা।